হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরো একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাস বায়োলজি থেকে। আজকের ক্লাস কোষ ও কোষ সংজ্ঞাণু এবং কোষ বিভাজন। ঠিক আছে, আজকে আমরা দেখবো কতটা করা যায়। এবং আজকাল দেখা যাচ্ছে যে এই বায়োলজির এই চ্যাপ্টারগুলো থেকে খুব কোশ্চেন আসছে, অথচ আমি ইউটিউব ঘেটে দেখলাম এই সেরকম কোনো চ্যাপ্টার যেটা স্টুডেন্টদের খুব কাজে লাগবে সেরকম চ্যাপ্টার অ্যাভেলেবেল নেই। তাই ভাবলাম এই ধরনের একটা চ্যাপ্টার তৈরি করি, যেটা অ্যাটলিস্ট কিছু স্টুডেন্টের উপকার হবে। যারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদের মধ্যে একটা নতুন করে কনসেপ্ট তৈরি হবে এবং এই ধরনের কোশ্চেন আর পরীক্ষায় ভুল হবে না। ঠিক আছে, এখন যদি আমি কোশ্চেন বলতে দেখি, রেলের এক্সাম দেখি, রেলের এক্সামে তো বায়োলজি থেকে বা যে কোনো বিজ্ঞানের স্ট্রিম থেকে কোশ্চেন তো প্রায়ই আসে, তার মধ্যে বায়োলজি থেকে কোশ্চেন তো এসেই থাকে। এছাড়া আমরা যদি পিএসসি দেখি, আমরা যদি ক্লার্কশিপ দেখি, আমরা যদি মিসলিনিয়াস দেখি, আমরা যদি ডাব্লিউপি দেখি, আমরা যদি কেপি দেখি, এসআই কনস্টেবল, এক্সআই, সব পরীক্ষাতেই বায়োলজি থেকেই কোশ্চেন এসেই থাকে। এবং বায়োলজির একদম যেটা ন্যূনতম কোশ্চেন, সেখান থেকে 2 বা 3 নাম্বার মিনিমাম এসেই থাকে। বায়োলজি থেকে মিনিমাম 2 বা 3 নাম্বার এই কোর্স চ্যাপ্টার থেকে এসে থাকে। তাহলে আমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিই তাহলে তো আর পরীক্ষায় ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অ্যাকচুয়ালি আমরা কেন নাম্বার পাই না, আমাদের কেন ভুল হয়ে যায় বায়োলজির কোশ্চেন? কারণ আমরা বায়োলজিকে ফোকাস দিয়ে পড়ি না। ঠিক আছে, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে জিনিসগুলোকে। আমরা যদি একবার অধ্যায় ভিত্তিক ক্লাস করে নিতে পারি, প্রত্যেকটা অধ্যায় সম্বন্ধে যদি একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে পারি, তাহলে পরীক্ষায় আর ভুল হবে না। চলো আজকে আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে কি কি জানবো সেটা একটু জানিয়ে দিই তোমাদেরকে। 1 নাম্বার জানবো আমরা কোষ কি। কোষ তো তোমরা মোটামুটি জানো, জীবনের যেটা ক্ষুদ্রতম একক বলি। যেমন ইট দিয়ে ঘর তৈরি হয়, ইটের পর ইট সাজিয়ে সাজিয়ে ঘর তৈরি হয়, সেরকম কোষ 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 দিয়ে পরে কি হয়, এক কোষ থেকে বহু কোষ হয়ে একটা জীবন তৈরি হয়। তাহলে আমরা দেখবো এক কোষে জীব আছে, বহু কোষে জীব আছে, এগুলো সম্বন্ধে আমরা জানবো। এবং কোষে মেনলি কি কি থাকে, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এই ছবিটা অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষের ছবি। কিসের ছবি? উদ্ভিদ কোষ। আমরা যেমন উদ্ভিদ কোষ সম্পর্কে জানবো, আমরা প্রাণী কোষ সম্পর্কেও জানবো, এবং এই কোষের ভিতরে যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, কি বলবো আমরা? প্লাজমা ডেজমাটা কি, ক্লোরোপ্লাস্ট কি, কোথায় থাকে, কেন থাকে, কি কাজ, রাইবোজোম কি কাজ, ঠিক আছে, রাইবোজোম কি, সাইটোপ্লাজমই বা কি, লাইসোজোম কি কাজে লাগে, আত্মঘাতী থলি কাকে বলে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কে কি বলা হয়, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়া করে কি, ঠিক আছে, গহ্বর কোথায় থাকে, পেরিঅক্সিজম কি, গোলগি বডিজ কি করে, কোষ পর্দা থাকে, প্রত্যেকটা কোষে আমরা পড়েছি কোষ পর্দা কিরকম, ঠিক আছে, কোষ প্রাচীর কাদের থাকে, প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে না থাকে না, এগুলো জানবো। এবং সর্বোপরি নিউক্লিয়াস সম্বন্ধে জানবো। নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস একটা কোষের যেটা মেন পার্ট, সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। সেখানে আমাদের 4টা অংশ আমরা জানবো, কি কি? নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা, আর হচ্ছে যে নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় রন্ধ্র বলি আমরা। আমরা জানবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা জানবো মসৃণ ইয়াক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে আমরা ডিটেলস জানবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তার আগে দেখে নিই কিরকম কোশ্চেন এসেছিল। 2-একটা কোশ্চেন দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো এখানে এসছে, কোনটি কোষের প্রোটিন কারখানা হিসাবে পরিচিত? এটা এসছে কখন? আরআরবি গ্রুপ ডি 5/9/2022 রিসেন্ট সালের কোশ্চেন এসছে। কোষ থেকে কোশ্চেন কি এসছে? কোষের প্রোটিন কারখানা কাকে বলা হয়? অপশন আছে 4টে, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি। এগুলো আমাদের ডিটেলসে জানতে হবে। আমি যদি বলে দিই এখানে অ্যান্সার হবে রাইবোজোম। ঠিক আছে, তাহলে রাইবোজোমকে যদি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাহলে ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? কোষের রান্নাঘর কাকে বলা হয়? কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? গোলগি বডি কি করে? এই সব জিনিসগুলো আমাদের জানতে হবে। কারণ আমি একটা পরীক্ষার কোশ্চেন পেয়েছি প্রোটিন কারখানা, রাইবোজোম মুখস্থ করে চলে গেলাম, এমসিকিউ করে এগুলো হবে না। এগুলোকে প্রথমে থিওরিটা পড়তে হবে ভালো করে, তারপরে আমরা এমসিকিউ যাব। ঠিক আছে, তবেই আমাদের মধ্যে একটা নলেজ তৈরি হবে। এই যে আবার কোশ্চেন এসেছে, কোষের পাওয়ার হাউস হলো, এটা কবে এসছে? আরআরবি এনটিপিসি 17/6/2022। কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে
লোহিত রক্তকণিকাকে, শ্বেত রক্তকণিকাকে, প্লাজমা মেমব্রেনকে। অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। এটা আমি বলে দিলাম, এটা তোমাদেরকে জানতে হবে। আরবিসি কি, ডাব্লিউবিসি কি, প্লাজমা মেমব্রেন কি, এই যে রক্তের যেটা আরবিসি ডাব্লিউবিসি, এই সংক্রান্ত আমার একটা ক্লাস এই চ্যানেলে আপলোডেড আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ঠিক আছে, আমি ওই ভিডিওর লিংক দিয়ে দেবো। ঠিক আছে, এই সমস্ত জিনিস যদি আমরা জানতে চাই এবং পরীক্ষায় যদি আমরা চাই যে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন না আটকা, আমরা দেখি যে এখন ইতিহাস ভূগোল থেকে কোশ্চেন আসা কমে গেছে, এখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বেশি কোশ্চেন আসছে। রেলের গ্রুপটি তো একদম স্পেশাল ভাবে বলে দিয়েছে যে একটা সার্টেন নাম্বার সায়েন্স পোর্শন থেকে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। তোমরা এক কাজ করো, এই ভিডিওতে আমরা কি করব, এই কোষ সংখ্যাণু এবং কোষ বিভাজন এই পুরো চ্যাপ্টারটাকে আমরা ডিটেলসে পড়বো। ঠিক আছে, যাতে করে আমাদের কোনো পরীক্ষাতেই কোনো কোশ্চেন না হয়, এটাই আমাদের উদ্দেশ্য। আমার এখানে তোমাদের সামনে ভিডিও দেওয়ার এটাই উদ্দেশ্য যে তোমরা যাতে জবটা খুব তাড়াতাড়ি পাও এবং যাতে তোমরা যে যে পজিশনে আছো বিভিন্ন টাইমে কাজে ব্যস্ত থাকো, নিজেদের কাজ করতে হয়, তারপরে পড়াশোনা করতে হয়। তাই এত বই ঘেটে যখন পড়াশোনার সময় তোমাদের হচ্ছে না, তার জন্য কি হলো, তোমাদের জন্য একটা ভিডিও দেওয়া হচ্ছে। এই ভিডিওটা যদি একবার দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আর বই পড়ার দরকার পড়বে না এই চ্যাপ্টারের জন্য, এবং তোমরা কেবল এমসিকিউ প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় করে আসতে পারবে। ঠিক আছে, এবং আশা করছি এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারা অনেকখানি গেইন করতে পারবে এবং তাদের এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট আর কোনো কোশ্চেন পরীক্ষাতে আটকাবে না। সেরকম ভাবেই ডিটেলসে আমরা করব। ক্লাসটা একটু বড় হবে ঠিকই, কিন্তু তোমাদের এই ক্লাসটা উপকারে লাগবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এখানে যেটা লেখা আছে, কোষ কি। কোষ কি বললাম, কোষ হচ্ছে জীবনের ক্ষুদ্রতম একক, তাই তো। আমরা দেখেছি যে যেমন বাড়ি তৈরি করতে হলে কি লাগে, ছোট ছোট ইট লাগে, ইট দিয়ে সাজিয়ে সাজিয়ে বাড়ি তৈরি করা হয়, সেরকম কোষ দিয়ে সাজিয়ে সাজিয়ে এক কোষী বা বহুকোষী জীবদেহ তৈরি করা যাবে বা তৈরি হয়। ঠিক আছে, আমরা দেখবো কোষ সংক্রান্ত যে পড়াশোনা সেটাকে আমরা বলি সাইটোলজি, আমরা পরের স্লাইডে দেখছি। ঠিক আছে, প্রথম আমাদের কোষ কে আবিষ্কার করেছিলেন, প্রথম কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, এবং রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা ছিল মৃত কোষ। ঠিক আছে, রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা ছিল মৃত কোষ। আমরা দেখবো যে প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন কে, লিউয়েন হক। লিউয়েন হক। আমরা ডিটেলসে আসছি পরের স্লাইডে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গাণু নিয়ে আমরা পড়বো, সাইটোপ্লাজম নিয়ে ডিটেলসে পড়বো, লাইসোজোম নিয়ে ডিটেলসে পড়বো, মাইটোকন্ড্রিয়া নিয়ে ডিটেলসে পড়বো, গোলগি বডি নিয়ে ডিটেলসে পড়বো। এই যে কোষের যে অঙ্গাণুগুলো থাকে, এখানে কি কি আছে, এটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের যে যে অঙ্গাণুগুলো থাকে সেই অঙ্গাণুগুলো এখানে দেখানো হয়েছে, এবং দেখানো হবে প্রাণী কোষে যে যে অঙ্গাণুগুলো থাকে এগুলোর থেকে বেশি থাকে বা কম থাকে, যেমন প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ঠিক আছে, আমরা পড়বো পরবর্তীকালে কোষ বিভাজন কিভাবে হয়, কিভাবে একটা কোষ থেকে অন্য কোষে বিভাজিত হয়ে যায়। ঠিক আছে, এগুলো সব পড়বো। এবং আমরা পড়বো ক্ষুদ্রতম কোষ কি। তোমরা যদি জানো কমেন্ট করো, ক্ষুদ্রতম কোষ কি, মানব দেহের ক্ষুদ্রতম কোষ। আমরা পড়বো কি পড়বো, আমরা নিউক্লিয়াস সম্বন্ধে জানবো। আচ্ছা, এই ক্লাসটা কাদের জন্য উপকার হবে, এই ক্লাসটা যারা অ্যাসপিরেন্ট আছে, অ্যাসপিরেন্ট বলতে কি কি পরীক্ষার জন্য, রেল, ডাব্লিউবিসিএস, তারপর হচ্ছে কেপি, তারপর হচ্ছে কনস্টেবল, মিসলিনিয়াস, যত সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আছে সেগুলোর জন্য এই ক্লাসটা উপকার হবে। এছাড়াও যারা স্কুল কলেজের পরীক্ষার্থী, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছে, যাদের বায়োলজি সম্বন্ধে কিছু অসুবিধা আছে তাদের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। যারা এসএলএসটি পরীক্ষা দিচ্ছে, যাদের সাবজেক্ট বায়োলজি, তাদের এই ক্লাসটা উপকারে লাগবে। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমরা এই কোষের মধ্যে যে যে অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি একটু ছবিতে দেখে নিই। এই যে নিউক্লিয়, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে কোষের মেন পার্ট। এই যে পুরো অঙ্গাণুগুলো যার উপর আছে সেটাকে বলে আমরা সাইটোপ্লাজম। কি বলি, সাইটোপ্লাজম। ঠিক আছে, এই যে আমরা নিউক্লিয়াসের চারটা পার্ট আমি ডিটেলসে আসছি। এরপরে এই নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা হচ্ছে যে কিছুটা অংশ এই যে ডিপি করে আছে, এগুলো হচ্ছে যে তোমার অমসৃণ, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোতে কোনো দানা বা কিছু নেই সেগুলো হচ্ছে মসৃণ, যেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখানে নিউক্লিয়াসের চারটে পোর্শন হয়তো ভালো করে বুঝে যাচ্ছে না, আমি জুম করে পরে দেখাবো। যে এখানে হচ্ছে ভিতরটাকে বলা হয় নিউক্লিওলাস, তার বাইরে একটা পর্দা দিয়ে ঘেরা থাকে নিউক্লিয়াসটা, সেটাকে বলে নিউক্লিয় পর্দা, এবং নিউক্লিয় পর্দার মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যেগুলোকে আমরা বলি নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় রন্ধ্র।
আর হচ্ছে যে পুরো জিনিসটা যার উপর থাকে নিউক্লিওলাস্টমের জিনিসটা ভিতরে যে থকথকে জেলের মতো একটা আস্তরণ থাকে, যেটাই ক্রোমাটিন তন্তু থাকে, সেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এগুলো মনে রাখবে। এখানে একটা গহ্বর থাকে, গহ্বর, ঠিক আছে। এখানে পেরিক্সোজিন থাকে। এই যে এরকম স্ট্রাকচার দেখতে দেখতে কিরকম বলবো, এটাকে বলে গোলগি বডিজ। আমি কাজ করব গোলগি বডি কোথায় থাকে, দেখতে পাচ্ছি এগুলো সব সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় আছে, ঠিক আছে। সাইটোপ্লাজম কি একটা অর্ধ তরল জেলির মতো একটা পোর্শন। এই যে পুরো কোষের যে মাঝে একটা রয়েছে, এটা কোষ পর্দা বলা হয়, ঠিক আছে। আমরা অভিস্রবণ সম্পর্কে জানবো, আমরা ব্যাপন সম্পর্কে জানবো, ঠিক আছে। এরপরে এই যে বাইরের যে একটা আবরণ, এই যে আবরণ, মোটা আবরণ, যেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা জানবো আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেবলমাত্র, বর্তমান প্রাণী কোষে এরকম কোষ প্রাচীর থাকে না। চলো দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। প্রথমে আমরা পড়বো কোষ। কোষ কি বললাম? কোষ হচ্ছে জীবদের গঠনগত ও কার্যগত একক। জীবদের গঠনগত কার্যগত একককে আমরা বলি কোষ। কোষ হচ্ছে যে জীবদের আমরা ক্ষুদ্রতম এককও বলতে পারি। কি বলতে পারি? জীবদের ক্ষুদ্রতম একক, কিংবা জীবদের গঠনগত আর কার্যগত একক হচ্ছে কোষ। আচ্ছা, এই কোষ, এই যে কোষ সংক্রান্ত যে পড়াশোনা আমরা কি করছি এখন, এখন কোষ সংক্রান্ত জিনিস পড়ছি। এই কোষ সংক্রান্ত জিনিস যে পড়াশোনা, কোষ সংক্রান্ত জিনিস নিয়ে যে পড়াশোনা বা কোষ সংক্রান্ত বিষয় নিয়ে যে অধ্যয়ন, সেটাকে আমরা কি বলি? সাইটোলজি। কি বলি? সাইটোলজি। পরীক্ষা আছে কোষ সংক্রান্ত পড়াশোনা কি বলে? সাইটোলজি। এটা আবার জিআইও আসতে পারে, ঠিক আছে। তাহলে কোষ সংক্রান্ত পড়াশোনাকে আমরা কি বলি? সাইটোলজি। এবং এই সাইটোলজি টার্মটা প্রথম ব্যবহার করেন হার্টউইং। কি বললাম নাম? হার্টউইং। হার্টউইং প্রথম সাইটোলজি শব্দটি ব্যবহার করেন। এতদূর ক্লিয়ার? এরপর দেখো, কোষ, কোষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কোষ তো আমরা এখন কোষ তত্ত্ব পড়বো, আমরা কোষের মাইটোসিস, মিয়োসিস, আরো অনেক কিছু জিনিস পড়বো, কিন্তু কোষ প্রথম কে ব্যবহার করেন? কোষ শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন রবার্ট হুক। রবার্ট হুক কে ছিলেন? রবার্ট হুক ছিলেন ব্রিটিশ ব্রিটিশ বিজ্ঞানী। রবার্ট হুক, রবার্ট হুক হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন এবং 1665 সালে আবিষ্কার করেছিলেন। রবার্ট হুক ছিলেন, কি বললাম, ব্রিটিশ বিজ্ঞানী। এবং কোথা থেকে আবিষ্কার করেছিলেন? কর্ক। কর্ক থেকে প্রশ্ন আসে, কর্ক থেকে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন এবং সেটা ছিল মৃত কোষ। কি বললাম? মৃত কোষ। তাহলে তোমাদের এখনই কোশ্চেন আছে যে প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন। আমি আসছি। তাহলে এতদূর পর্যন্ত আমরা কি বুঝলাম? আমরা এতদূর পর্যন্ত কি বুঝলাম? যে কোষ সংক্রান্ত পড়াশোনাকে বললাম সাইটোলজি, এবং এই সাইটোলজি টার্মটা দিয়েছিল হার্টউইং। তার কোষ হচ্ছে জীবদের গঠনগত কার্যগত একক। কোষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন রবার্ট হুক, এবং তিনি কর্ক থেকে একটা কোষ পেয়েছিলেন, যেটা মৃত কোষ, প্রথম আবিষ্কৃত মৃত কোষ, এবং যেটা হচ্ছে যে আমাদের 1665 সালে কোষ প্রথম ব্যবহার করতেন, মানে কোষ শব্দটা প্রথম ব্যবহার করতেন বা কোষ আবিষ্কার করেছিলেন। এরপর আমরা দেখবো সাইটোলজির জনক। সাইটোলজি মানে কি বললাম? কোষ সংক্রান্ত পড়াশোনা। সাইটোলজির জনক কাকে বলা হয়? রবার্ট হুককে বলা হয় সাইটোলজির জনক। এই যে কোষ, কোষ বা সেল, এই শব্দটা কোথা থেকে এসেছে? সেলা। সেলা, সেলা বলে একটা ল্যাটিন শব্দ আছে, যেখান থেকে কোষ বা সেল শব্দের উৎপত্তি। আর এই যে মাইক্রোগ্রাফিয়া, মাইক্রোগ্রাফিয়া কেন লেখা আছে স্যার? মাইক্রোগ্রাফিয়া হচ্ছে রবার্ট হুকের বইয়ের নাম। কিসের নাম? বই। মানে মাইক্রোগ্রাফিয়া বলে একটা বুক লিখেছিলেন কে? রবার্ট হুক। এরপরে মডার্ন সাইটোলজি বা আধুনিক সাইটোলজির জনক কাকে বলা হয়? কার্ল পি সোয়ানসন। মনে রাখবে, কার্ল পি সোয়ানসন। সোয়ানসনকে কি বলা হয়? আধুনিক সাইটোলজির জনক হয়েছে। এরপর আরো কিছু ডাটা আছে, দেখো। তাহলে এখন মৃত কোষ নিয়ে আমরা পড়ছিলাম। এরপর প্রথম সজীব কোষ আবিষ্কার করলেন কে? লিউয়েনহফ। লিউয়েনহফ কে ছিলেন অ্যাকচুয়ালি? লিউয়েনহফ ছিলেন ডাচ অণুবীক্ষণিকবিদ। ডাচ অণুবীক্ষণবিদ ছিলেন লিউয়েনহফ। তিনি প্রথম কি দেখলেন? অণুবীক্ষণ যন্ত্রে দেখলেন সজীব কোষ, ঠিক আছে। এছাড়াও লিউয়েনহফ আরো কিছু কিছু জিনিস আবিষ্কার করেছেন, সেগুলো আমি লিখে রেখেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো। যেমন ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেছেন লিউয়েনহফ, প্রোটোজোয়া কোষ আবিষ্কার করেছেন লিউয়েনহফ, আরবিসি অর্থাৎ হচ্ছে, আরবিসি মানে কি? রেড ব্লাড সেল,
যেটা হচ্ছে যে লোহিত রক্তকণিকা আবিষ্কার করেছেন লিউয়েন হক। এছাড়া শুক্রাণু আবিষ্কার করেছেন লিউয়েন হক। এবং এই যে যেমন রবার্ট হুক একটা বই লিখেছিল যার নাম বললাম আমি মাইক্রোগ্রাফিয়া, সেরকম হচ্ছে যে লিউয়েন হক একটা বই লিখেছিল যার নাম হচ্ছে সিক্রেট অফ নেচার। ঠিক আছে, এরপরে আমরা দেখবো এককোষী জীব, বহুকোষী জীব। যে সমস্ত জীব শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত, হ্যাঁ স্যার, একটা কোষ দিয়ে যে সমস্ত জীব গঠিত, একটা কোষ দিয়ে সমস্ত জৈবনিক কার্যকলাপ করতে পারে, সেই সমস্ত জীবগুলোকে বলি আমরা এককোষ জীব। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া আছে, নীলাভ সবুজ শৈবাল আছে। তোমরা বলো এমিবা এককোষী না বহুকোষী? এমিবা অ্যাকচুয়াল হচ্ছে এককোষী, আমি বলে দিলাম অ্যান্সার। এমিবা আছে, প্যারামেসিয়াম আছে। বহুকোষী জীব কোনগুলো? বহুকোষী জীব মনে হচ্ছে যে একাধিক কোষ থাকতে হবে, মানে একটা কোষ দিয়ে হবে না, একাধিক কোষ যদি থাকে বা অনেকগুলো কোষ নিয়ে যে জীব দেহ গঠিত হয় সেগুলোকে আমরা বলি বহুকোষী জীব। উদাহরণ কি হবে স্যার? হাজারো উদাহরণ আছে। যেমন হচ্ছে সমস্ত বড় গাছপালা, প্রাণী, সমস্ত গুলোই হচ্ছে যে আমাদের কি বহুকোষী জীব। এমিবা, প্যারামেসিয়াম এগুলো হচ্ছে এককোষী, মনে রাখবে। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, তাহলে আমি পুরোটা মুছে দিচ্ছি, যেটা বললাম সেটা আরেকবার। কোষ, কোষ শব্দটা কোথা থেকে এসছে? সেলা। সেলা হচ্ছে একটা রেটেন। কোষ শব্দটা কোথা থেকে এসছে? সেলা। সেলা কি? সেলা একটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যেখান থেকে কোষ বা সেল শব্দটা এসছে। প্রথম কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক। কত সালে স্যার? 1665 সালে। ঠিক আছে স্যার, কোষ সংক্রান্ত পড়াশোনাকে আমরা কি বলি? সাইটোলজি স্যার, সাইটোলজি। ঠিক আছে, মডার্ন সাইটোলজির জনক কে স্যার? সাইটোলজির জনক কাকে বলি আমরা? রবার্ট হুককে বলি সাইটোলজির জনক। মডার্ন সাইটোলজির জনক কাকে বলে স্যার? বলো। কার্ল পি সোয়ানসন, মনে রাখবে। তারপরে আমরা দেখলাম যে রবার্ট হুক প্রথম যে কোষটা আবিষ্কার করেছে সেটা কোথা থেকে আবিষ্কার করেছিলেন? কর্ক থেকে। যেটা কি ছিল? মৃত কোষ ছিল স্যার। প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিলেন লিউয়েন হক। প্রথম সজীব কোষকে আবিষ্কার করেছিলেন লিউয়েন হক, সজীব কোষ। লিউয়েন হক ছাড়া আর কি কি? লিউয়েন হক সজীব কোষ ছাড়া আর কি কি আবিষ্কার করেছিলেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, শুক্রাণু আবিষ্কার করেছিলেন, আরবিসি আবিষ্কার করেছিলেন, তাই তো? প্রোটোজোয়া কোষ আবিষ্কার করেছিলেন। সেগুলো স্যার সব আমরা পড়লাম। আর কি বললাম আগের থেকে? আমরা আরো দুটো জিনিস পড়েছি, একটা হচ্ছে যে এককোষী আর একটা যে বহুকোষী। এককোষী কোনগুলো? যারা যারা একটা মাত্র কোষ দিয়ে সমস্ত কাজ করে সেটা হচ্ছে এককোষী, বা যারা একটা মাত্র কোষ দিয়ে গঠিত সেটা হচ্ছে যে এককোষী। স্যার কি আছে? অ্যামিবা আছে, প্যারামেসিয়াম আছে, নীলাভ সবুজ শৈবাল আছে, ব্যাকটেরিয়া আছে। স্যার বহুকোষী কোনগুলো? যারা অনেকগুলো কোষ দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে বহুকোষী। আরো আমরা পড়েছি স্যার কোষ কি? কোষ হচ্ছে জীবনের ক্ষুদ্রতম একক, বা আমরা বলতে পারি, কি বলতে পারি, যে জীবদেহের গঠনগত ও কার্যগত একক। এরপর দেখি আমরা সেল থিওরি বা হচ্ছে কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব কে আবিষ্কার করেন? কোষ তত্ত্ব আবিষ্কারক হচ্ছে যে আমাদের যে স্লেইডেন ও সোয়ান। স্লেইডেন ও সোয়ান 1838-39। যদিও সাল মনে রাখার দরকার নেই, নামটা মনে রাখতে হবে। কি নাম? স্লেইডেন ও সোয়ান কি করেন? কোষ তত্ত্ব প্রথম আবিষ্কার করেন। কোষ তত্ত্ব বলছে কি? সমস্ত জীব এক বা একাধিক কোষ এবং কোষ উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। তার মানে বলতে চাইছে সমস্ত জীব কি দ্বারা গঠিত? কি অ্যান্সার হবে? এক বা একাধিক কোষ। আমি একটু আগে বললাম এক বা একাধিক কোষ এবং কোষ উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। একটু আগে কি বললাম আমরা? একটা কোষ দ্বারা গঠিত হলে সেটা হচ্ছে এককোষী, একের বেশি কোষ দ্বারা গঠিত হলে সেটা হচ্ছে যে বহুকোষী জীব। ঠিক আছে, তাহলে সমস্ত জীব এক বা একাধিক কোষ এবং কোষ উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। এটা এক নম্বর বলছে। দু নম্বর কি বলছে? এককোষী এবং বহুকোষী জীবগুলোতে সমস্ত বিপাকীয় ক্রিয়া কোষে সংগঠিত হয়। তাহলে আমরা দেখব যে এককোষী যে জীবগুলো আছে সেখানে একটা কোষই সমস্ত বিপাকীয় ক্রিয়াগুলো সম্পাদন করে, এবং বহুকোষী যে জীবগুলো আছে সেগুলোতে কোষ, কোনো না কোনো কোষ কি করে? বিপাকীয় ক্রিয়াগুলো সংগঠিত করে। 3 নাম্বার বলছে
প্রতিটি কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, একটা কোষ, একটা নতুন কোষ কিভাবে তৈরি হলো, আগের কোষ থেকে। আমরা দেখাবো কোষ বিভাজন। ঠিক আছে, প্রতিটি কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে উৎপন্ন হয়। 4 নাম্বার বলছে প্রতিটি জীব তার জীবন শুরু করে একক কোষ থেকে। প্রত্যেকটা জীব তার জীবন শুরু করে কোথা থেকে? একটা মাত্র সিঙ্গেল কোষ থেকে, একক কোষ থেকে। এইগুলো কোথায় বলা আছে? এগুলো বলা আছে সব কোষ তত্ত্ব। তাহলে এগুলো কোষ তত্ত্বের মূল মতবাদ। তাহলে কোষ তত্ত্ব সম্বন্ধে আর কি কোনো জিজ্ঞাসা চিহ্ন রইলো? রইলো না। কোষ তত্ত্বের মেইন জিনিস, কোষ তত্ত্ব আবিষ্কার করেন স্লেডেনস ওয়ান 1838-39 খ্রিস্টাব্দে। এবং এখানে 4টা জিনিস বলা হয়েছে, যে সমস্ত জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, প্রত্যেকটা কোষ তার পূর্ব বিদ্যমান কোষ থেকেই তৈরি হয়, এবং এককোষী এবং বহুকোষী জীবগুলোতে কি হয়, এক বা একাধিক কোষে কি হয়, বিপাকীয় ক্রিয়া সম্পাদিত হয়। আর হচ্ছে প্রত্যেকটা জীব তার জীবন শুরু করে একটা মাত্র কোষ থেকে। এটা রিভিশন করার দরকার আছে? ঠিক আছে, নাই। এরপর আমরা দেখবো জীবকোষের যে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো একটা একটা করে আমরা পড়বো। প্রথমে কোষ প্রাচীর পড়ছি। ঠিক আছে, কোষ প্রাচীর প্রথমত উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে, কেবলমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। দেখো কি লেখা আছে পরের পয়েন্টে, প্লাজমা পর্দা ছাড়াও উদ্ভিদ কোষগুলিতে কোষ প্রাচীর নামে আরো একটি অনাবৃত বাইরের আচ্ছাদন থাকে। তাহলে আমাদের যেটা বাইরের যেটা আবরণ, সেটা হচ্ছে কোষ প্রাচীর দ্বারা গঠিত। তাদের ক্ষেত্রে অবশ্যই উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কারণ প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, সেটা হচ্ছে প্লাজমা পর্দার বাইরের একটা আবরণ বা বাইরের আচ্ছাদন আমরা বলতে পারি। এবার দেখো উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর হয় সেটা প্রধানত কি নির্মিত? সেলুলোজ নির্মিত। পরীক্ষায় 1000 বার এসছে। কি নির্মিত বললাম? সেলুলোজ নির্মিত। সেলুলোজটা কি? সেলুলোজ হচ্ছে একটা জটিল পদার্থ, যেটা কি করে, কাঠামোগত শক্তি প্রদান করে। কি করে? কাঠামোগত শক্তি প্রদান করে। তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত, এবং সেলুলোজ হচ্ছে একটা জটিল যৌগ বা জটিল পদার্থ, যেটা কি করে, কাঠামোগত শক্তি প্রদান করে। পরীক্ষা আসবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি নির্মিত? অপশন থাকবে সেলুলোজ, কাইটিন, তারপর রইবে যে পেপটাইডোগ্লাইকন, সবগুলি। তখন কি অ্যান্সার হবে? সেলুলোজ নির্মিত। তাহলে স্যার যে বাকিগুলো বললেন, কাইটিন, কাইটিন বা চিটিন, এটা ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কি বললাম? কাইটিন বা চিটিন নির্মিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকন দ্বারা গঠিত। তাহলে আমি 3টা জিনিস বললাম কোষ প্রাচীর সম্বন্ধে, যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর কি হয়? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এবং সেলুলোজ নির্মিত হওয়ার জন্য কি হয়, একটা কাঠামোগত শক্তি পাই। ঠিক আছে, আর কি হয়, আমরা দেখলাম ছত্রাকের কোষ প্রাচীর যেটা, সেটা কাইটিন বা চিটিন নির্মিত। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকন দ্বারা গঠিত হয়। প্লাজমা পর্দা বা কোষ পর্দা। ক্লাস ভালো লাগছে তো? এনজয় করো, কোনো অসুবিধা নেই। এত সহজে বুঝতে পারবে জিনিসগুলো, শেষ পর্যন্ত একবার কেবল দেখে নাও, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না এই চ্যাপ্টার সম্বন্ধে। প্লাজমা পর্দা বা কোষ পর্দা, এটা কি পর্দা? এটা অর্ধবেদ্য দ্বিস্তরের পর্দা। তাহলে কোষ পর্দা কত স্তর যুক্ত হয়? দ্বিস্তর যুক্ত হয়, এবং এই পর্দাটা হচ্ছে যে অর্ধবেদ্য পর্দা। স্যার অর্ধবেদ্য পর্দা কি? অর্ধবেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা, যে পর্দার মাধ্যমে কি হয়, আমাদের অভিস্রবণ হয়। অভিস্রবণ মানে আমরা পরে আসছি ডিটেলসে, যে দেখবো আমরা কম ঘনত্বের থেকে দ্রাবকের অণু বেশি ঘনত্বে চলে যাবে। ঠিক আছে, এই একটা মাত্র পর্দা যেটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। ডিমের কুসুমের একটা পাতলা পর্দা থাকে না, ওটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। এখানে দেখবো যে প্লাজমা পর্দা বা কোষ পর্দা, যেটাই আমরা বলি না কেন, অনেকেই কোষ পর্দা বলে, অনেকেই প্লাজমা পর্দা বলে, দুটোই কিন্তু একই। এটা কি প্রোটিন অণুর সাথে দ্বিস্তরযুক্ত লিপিড দ্বারা তৈরি হয়। মানে প্রোটিন লিপিড প্রোটিন এরকম ভাবে থাকে। যে পর্দাটা হয়, সেই পর্দাটা কি হয়, প্রোটিন অনুসারে দুটো স্তর লিপিড, দুটো লিপিডের স্তর, মাঝে একটা প্রোটিনের স্তর থাকবে। কেবলমাত্র বৈদ্যুতিক অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এটা লক্ষ্য করা যায়। এই যে প্লাজমা পর্দা বা কোষ পর্দাকে দেখতে গেলে আমাদের কি লাগবে? বৈদ্যুতিক অনুবীক্ষণ যন্ত্র লাগবে।
প্লাজমা পর্দা কি, প্লাজমা পর্দা করেটা কি? প্লাজমা পর্দা যে বললাম আমি, যে প্রথম স্লাইডে একটা ছবি দেখেছিলাম না তোমাদের, ভালো করে পুরো উদ্ভিদ কোষের ছবি, সেই কোষ প্রাচীরের ভিতরে যে পাতলা পর্দা রয়েছে সেটা হচ্ছে যে তোমার প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এটা কি করে? প্লাজমা পর্দা হলো কোষের বহিঃস্তর আবরণ, যা কোষের অভ্যন্তরীণ সামগ্রীকে বাহ্যিক পরিবেশ থেকে পৃথক রাখে। ওই যে কোষ পর্দার মাধ্যমে কি হয়, যে কোষ পর্দার ভিতরে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে কি করে আমাদের বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে রাখে। কে রাখে? কোষ পর্দা। এবং কোষ পর্দা কি হয়? অবশ্যই নমনীয় হয়। নমনীয় হওয়ার জন্য কি হয় ফসলি? নমনীয় হলে কি হয়? নমনীয় হলে হয় যে কোষ পর্দা শোষণ করতে পারে। কি শোষণ করে? যেমন এমিবা শোষণ করে। এই যে এন্ডোসাইটোসিস লেখা আছে না, এন্ডোসাইটোসিস হচ্ছে যে বাইরের থেকে লিকুইড জিনিসপত্র শোষণ করে, সেটা হচ্ছে অ্যান্ডোসাইটোসিস, যেটা করে আমাদের এমিবা। কোষ পর্দাতেই কি হয়, কিছু জিনিস শোষিত হতে পারে, ঠিক আছে? সেটা যেমন এমিবা করে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে, ঠিক আছে? আমরা জানবো যে কোষের যে অণুর যে গতিবিধি সেটাকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা। তাহলে এখান থেকে মেন ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, যে অর্ধবেদ্য পর্দা আসতে পারে, প্রোটিনের সাথে দ্বিস্থ লিপিড দিয়ে গঠিত আসতে পারে, আর হচ্ছে যে এটা হচ্ছে যে এমিবা এন্ডোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তার মাধ্যমে কোষ পর্দার মাধ্যমে। যেটা আমি বলছিলাম যে অভিস্রবণে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। তো অভিস্রবণ জিনিসটা কি? অভিস্রবণ হচ্ছে যে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবকের অণু স্বতঃস্ফূর্ত ভাবে যখন বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলি অভিস্রবণ। তার আগে একটা জিনিস জানতে হবে, ব্যাপন। ব্যাপন আগে ব্যাপারটা বুঝে হবে। ব্যাপনে কি হয়? ব্যাপনে আমরা বলেছিলাম যে একটা ধূপের গন্ধটা গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, ধূপ ধূপ কি করে ছড়িয়ে পড়ে? ব্যাপন প্রক্রিয়া। এখানে কি হয়? উল্টো হয়। এখানে হয় বেশি ঘনত্বের দ্রবণ ধরো থেকে কম ঘনত্বের দ্রবণে ছড়িয়ে পড়ার যে ঘটনা সেটা হচ্ছে ব্যাপন। মনে ধরো এইখানে একটা ধূপ জ্বেলেছি, ধূপ জ্বাললে কি হবে? এখানে ধোঁয়াটা উৎপন্ন, মানে এখানে ঘনত্বটা অনেক বেশি হবে। সেই ঘনত্ব থেকে অটোমেটিক যে জায়গায় কম পৃথিবী নাই সে জায়গায় কি হবে? ছড়িয়ে পড়বে। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া, এটাকে বলে আমরা ব্যাপন। অভিস্রবণের ক্ষেত্রে তার উল্টোটা হয়, অভিস্রবণের ক্ষেত্রে কি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে, তার জন্য একটা পর্দা লাগবে, সেটাকে বলে আমরা অভিস্রবণ। দেখো এখানে, এখানে ধর একটা দ্রবণ রাখছি, ভালো করে বুঝলাম একটা জিনিস, ভালো করে বুঝতে হবে। এখানে একটা যে কোনো দ্রবণ রাখবে, কি দ্রবণ রাখবে? ধরো জল রাখবে। জল রেখে এইখানে আমি একটা কিশমিশ ফেলে দিচ্ছি। কিশমিশ দেখেছি তো, কিশমিশ হচ্ছে যে কেমন শুকনো অবস্থা থাকে, দেখেছো? কিশমিশ ফেলে দিলাম এখন। তাহলে কি হবে? এইখান থেকে জল ঢুকে কিশমিশটা খুলে যাবে। কেন এরকম হয়? এটা অভিস্রবণের মাধ্যমে হয়। অ্যাকচুয়ালি কি হয়, এইখানে হচ্ছে যে যে কিশমিশের ভিতরে কোনো জল ছিল কি? প্রথম অবস্থায় কিশমিশের ভিতরে কোনো জল ছিল না। ছিল? ছিল না। তাহলে কিশমিশটা আমি ধরে নিতে পারি যে বেশি ঘনত্বের দ্রবণ। মানে এখানে এখানে যেমন জল আছে, দ্রবণ মানে কি? দ্রাবক প্লাস দ্রাবক থাকবে। যদি কিশমিশে আহ ধরো কি নেই? দ্রাবক নেই। দ্রাবক নেই মানে জিনিসটা আমি গাঢ় ধরতে পারি। গাঢ় আর পাতলা লঘু কি করে আমরা বুঝবো? একটা জিনিসে যদি ধরো জলের মধ্যে যদি চিনি দ্রবণ করি, আমি যদি কম চিনি দিই তাহলে কি হবে? জিনিসটা লঘু হবে। যদি বেশি চিনি দিই তাহলে কি হবে? সেটা গাঢ় হবে। তাহলে আমাদের ক্ষেত্রে ধরো এখানে জল আছে, বিশুদ্ধ জল, মানে আমরা ধরতে পারি যে লঘু দ্রবণ। আর কিশমিশের ভিতরে কিছু আছে। কিশমিশ হচ্ছে যে যে জিনিসগুলো আছে কিশমিশের ভিতরে, সেটা আমি জল নেই মনে আমি সেটা ধরে নেবো আমরা একটা গাঢ় দ্রবণ বা বেশি ঘনত্বের দ্রবণ। তাহলে এইখান থেকে কি হচ্ছে, এই যে লঘু থেকে মানে কম ঘনত্বের দ্রবণ থেকে জলের অণু মানে দ্রাবক থেকে স্বতঃস্ফূর্ত ভাবে ওইটার মধ্যে প্রবেশ করে। এর যদি চিনির জল নিই আমি, তাহলে চিনির জলটা এর মধ্যে ঢুকে যাবে, দিয়ে ফুলে উঠবে। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে যে ঘটনা। এটা হয় উদ্ভিদে যখন জল শোষণ হয়, উদ্ভিদের মূল দ্বারা যখন জল শোষণ হয় তখন হচ্ছে যে এটা হয়। এখানে কিশমিশের ক্ষেত্রে কিশমিশের বাইরের লেয়ারটা অর্ধবেদ্য পর্দা হিসাবে আচরণ করলো।
একই রকম ভাবে আমরা যদি দেখি উদ্ভিদের মূল যখন জল শোষণ করে, এই যে মূল আছে, মূল থেকে যখন জল শোষণে তখন কি হয়, তখন হচ্ছে যে আমাদের যে এখানে জল আছে এদিকে খনিজ লবণ সমন্বিত জল, আর উদ্ভিদের সেল স্যাপ আছে বা কোষ রস আছে, কোষ রসের ঘনত্ব অনেক বেশি, আর এখানে নিচের যে আমাদের খনিজ লবণ সমৃদ্ধ জল তার ঘনত্ব অনেক কম। তাহলে জলটা কি হচ্ছে, অভিশ্রবণ পদ্ধতিতে এই মূলরম দিয়ে একদম চলে যাচ্ছে মূলে, মূল থেকে উদ্ভিদের দেহে চলে যাচ্ছে। তাহলে উদ্ভিদের মূল দ্বারা জলের শোষণ হচ্ছে অভিশ্রবণ পদ্ধতিতে জল শোষিত হয়। কে বুঝতে পারোনি? সহজ ব্যাপার, যে কম ঘনত্বের দ্রবণকে যখন একটা অর্ধবেদ্য বা অর্ধবেদ্য পর্দার মাধ্যমে রাখা হবে, তখন কম ঘনত্ব থেকে স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের দ্রাবকের অণু, কি বললাম, দ্রাবকের অণু চলাচল করবে, সেটাকে আমরা বলি অভিশ্রবণ। ঠিক আছে, পরে আমরা যখন অভিশ্রবণ আরো ডিটেলস করবো তখন জানবো আইসোটনিক সলিউশন কি, তারপরে হাইপোটনিক সলিউশন কি, হাইপারটনিক সলিউশন কি, এখন এটা দরকার নেই। ঠিক আছে, আর কি কাজে অভিশ্রবণ লাগে? কোনো কোষে গ্যাস ও জলের আদান প্রদান এবং অভিশ্রবণ, আদান প্রদানে অভিশ্রবণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আমাদের কোষে যে গ্যাসের আদান প্রদান হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, বা জলের যে আদান প্রদান হয়, সেক্ষেত্রে অভিশ্রবণ এক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। পরের কোষ অঙ্গাণুতে যাওয়ার আগে আরো একটা জিনিস আমরা দেখে নিই, যেটা হচ্ছে প্লাজমোলাইসিস। বললাম প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস জিনিসটা কি? প্লাজমোলাইসিস হচ্ছে যে আমাদের, যে যখন আমাদের অভিশ্রবণ প্রক্রিয়ায় ধরো এমন হলো, কি হলো, ধরো কোষটাকে এমন জায়গায় রাখা হলো যাতে করে কি হলো, কোষ থেকে জলটা বেরিয়ে চলে গেল। কোষ থেকে কখন জল বেরোবে? কোষ থেকে জল কখন বেরোবে বলো কেউ? যদি কোষটাকে সে কম, মানে কোষটার তুলনায় বেশি ঘনত্বের কোনো দ্রবণে রাখা হয়। তাহলে বললাম আমরা কম ঘনত্ব থেকে দ্রাবকের অণু চলে আসবে বেশি ঘনত্বের দ্রবণে। ঠিক আছে, এটাই তো অভিশ্রবণ। তাহলে এই পদ্ধতিতে আমাদের কি হবে, একটা কোষ থেকে জল বেরিয়ে চলে আসবে, কোষ থেকে যখন জল বেরিয়ে চলে আসবে তখন কোষটা কি হবে, সংকুচিত হয়ে যাবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলি প্লাজমোলাইসিস। মনে রাখবে। এরপর দেখি আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষঝিল্লি ও নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত জেলি জাতীয় পদার্থ। আমি প্রথমেই আমরা বুঝাচ্ছিলাম যে আহ, একটা অর্ধ তরল জেলির মতো একটা থকথকে পদার্থ থাকে, কোথায় থাকে, কোষ পর্দার ভিতরে, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। এই যে কোষটা আমরা এঁকেছিলাম, যেটা উদ্ভিদ কোষ এঁকেছিলাম বা প্রাণী কোষ যদি আঁকি, প্রাণী কোষে কোষ প্রাচীরটা থাকে না। ঠিক আছে, এটা ধরো কোষ, এটা কোষের ভিতরের যে এই যে জিনিস, প্রথমে দেখো কোষ পর্দা, এই যে যেটা আঁকছি সেটা হচ্ছে কোষ পর্দা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ পর্দার বাইরেও আর একটা আবরণ থাকে, যেটাকে আমরা বলি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি নির্মিত বললাম? সেলুলোজ নির্মিত। ঠিক আছে, এরপর দেখো, এটা হলো কোষ পর্দা, তাই তো? কোষ পর্দার ভিতরে আমি এরকম একটা ছবি এঁকেছিলাম, যেখানে এই অর্ধ তরল থকথকে জেলির মতো একটা অংশ থাকে, যেটাকে আমরা বলছি, কি বলছি, সাইটোপ্লাজম। ঠিক আছে, এইখানে আমাদের যদি নিউক্লিয়াসটা বলে, এটা যে নিউক্লিয়াস, ধরে নাও এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটা, এই বাইরে সে কোষ ঝিল্লি বা কোষ পর্দা, এই দুটোর মাঝে যে থকথকে জেলির মতো যে পদার্থটা থাকে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সাইটোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, সাইটোপ্লাজমের মধ্যে গোলগি অ্যাপারেটাস থাকবে, গোলগি বডি থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম থাকবে, রাইবোজোম, সাইটোপ্লাজমের মধ্যে গোলগি বডি থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, আরো অনেক অঙ্গাণু, যেগুলো আমরা দেখবো পরবর্তীকালে। এবং প্রত্যেকটা, এই যে অঙ্গাণুগুলো রয়েছে, প্রত্যেকটা অঙ্গাণু কি করে, প্রত্যেকটা কোষের জন্য একটা নির্দিষ্ট কার্য সম্পাদন করে। ঠিক আছে, আমরা পরবর্তীকালে এই অঙ্গাণুগুলোকে আমরা ডিটেলসে পড়বো, নিউক্লিয়াস পড়বো, গোলগি বডি পড়বো, রাইবোজোম পড়বো, মাইটোকন্ড্রিয়া পড়বো। ঠিক আছে, ইয়াদ পড়বো। এই সমস্ত জিনিস পড়ার পরে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তারপর আমরা ডিএনএ নিউক্লিয় বস্তু আমাদের আছে, ওটা সামনের দিন হবে। কোষ বিভাজন দেখতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা
মেনলি দুটো পার্টে পড়বো। একটা হচ্ছে আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে যে আমাদের কোষ এবং কোষ অর্গানেলস যেগুলো আছে, মানে কোষ অঙ্গাণু যেগুলো আছে সেগুলো সম্বন্ধে ডিটেলসে জানি। তারপর পরের দিন আমরা ডিএনএ নিউক্লিয় বস্তু আর হচ্ছে কোষ বিভাজন করলেই এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। পরবর্তী পার্ট যেটা হচ্ছে যে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে পরবর্তী পার্ট বা পরবর্তী আমাদের যে সেল অর্গানেলস, আমরা সেল অর্গানেলস পড়ছি বা কোষ অঙ্গাণু আমরা পড়ছি। ঠিক আছে, এবারে আমরা নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে একটা সেল অর্গানেলস। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন 1831 সালে। রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে যে কোষের মধ্যে যেটা আমাদের দেখুন সাইটোপ্লাজম ঠিক মাঝ বরাবর থাকে, কোষের ঠিক মাঝে থাকে, কেন্দ্রে থাকে। এই জন্য কি বলা হয় নিউক্লিয়াসটাকে? কোষের মাথা বলা হয়। কি বলা হয়? কোষের মস্তিষ্ক। কি বললাম? নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। মনে রাখবে, নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। নিউক্লিয়াসটা কি দিয়ে গঠিত? নিউক্লিয়াসটা যে ছিদ্রযুক্ত একটি দ্বিস্তর নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। এটা নিউক্লিয়াস আমাদের হয় সেটা হচ্ছে যে ছিদ্রযুক্ত দ্বিস্তর একটা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবদ্ধ করা থাকে। এবং নিউক্লিয়ার ঝিল্লিটা কি করে, যেটা আমরা দেখবো এই পয়েন্টে আছে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে। আমাদের যে নিউক্লিয়াসটা কি বললাম? একটা দ্বিস্তর নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে এবং সেই নিউক্লিয়ার ঝিল্লিটা কি করে আমাদের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে। এবং নিউক্লিয়াস, যেটা প্রথমে বললাম আমি, এটা গোলাকার হয় এবং কোষের কেন্দ্রে অবস্থিত হয় এবং এটা কোষের মাথা আমরা বলি বা কোষের মস্তিষ্ক আমরা বলি। ঝিল্লিটা ছিদ্রযুক্ত হয়। ঝিল্লিটা কেন ছিদ্রযুক্ত হয়? এই যে ছিদ্রযুক্ত লেগেছে এখানে, ছিদ্রযুক্ত হলে কি হয় আমাদের ব্যাপন প্রক্রিয়ায় যে আমাদের নিউক্লিয়াস রয়েছে আর সাইটোপ্লাজম রয়েছে তাদের মধ্যে যে দ্রব্যগুলো আছে সেগুলো চলাচলের অনুমতি পাওয়া যায়। ঠিক আছে, আর আমাদের যে নিউক্লিয়াসে আমরা দেখবো নিউক্লিয়াসে ক্রোমোজোম নামক সরু সুতার মতো কিছু অংশ থাকে। যদিও ক্রোমোজোম আমাদের কেবলমাত্র যখন কোষ বিভাজন হয় তখন দেখা যায়, তার আগে ক্রোমাটিন তন্তু হিসাবে থাকে। ঠিক আছে, কারণ কোষ বিভাজন ছাড়া ওই যে ক্রোমাটিন তন্তুগুলো পেঁচাতে পেঁচাতে ছোট হতে হতে ক্রোমোজোমের আকার ধারণ করে তখন আমরা দেখতে পাই। এই যে ক্রোমোজোম কি করে? ক্রোমোজোম হচ্ছে বংশগতির বৈশিষ্ট্যাবলীকে এক জনু থেকে অপর জনুতে বা পরবর্তী জনুতে কি করে নিয়ে যায়। যেমন হচ্ছে পিতামাতার কোনো বৈশিষ্ট্য, যে লম্বা, খাটো, বেটে বা যাই হোক, সে পিতামাতার কোনো বৈশিষ্ট্যকে সেটাকে পরবর্তী সন্তান সন্ততিদের মধ্যে নিয়ে যায়। কে নিয়ে যায়? আমাদের হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমে আমাদের জিন থাকে, আমরা দেখবো জিনকে বলা হয় আহ আমাদের বংশগতির আণবিক একক বলা হয়। ঠিক আছে, এছাড়া আমাদের যে সাইটোপ্লাজমে, আমাদের তো সাইটোপ্লাজমের মানে একটা পার্ট, সাইটোপ্লাজমের মধ্যে মাঝে কোনো একটা জায়গায় আমাদের নিউক্লিয়াস রয়েছে। তাহলে এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এই দুটোকে একসাথে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা কি বলি? কোষের জীবজ অংশ। ঠিক আছে, প্রোটোপ্লাজম বলি। প্রোটোপ্লাজম মানে আমরা কি বুঝবো? সাইটোপ্লাজম প্লাস হচ্ছে যে নিউক্লিয়াস। এরপর একটা ছবি আঁকলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে আমি যদি দেখি নিউক্লিয়াসটাকে, নিউক্লিয়াসের আমরা কটা অংশ জানি? চারটা অংশ। সেই চারটা অংশ আমরা একটু দেখি। ধরো এরকম একটা গোল আমি করলাম, এর থেকে ভালো গোল আমার দ্বারা হবে না। এই যে এগুলো আছে এগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এগুলো ছিদ্রযুক্ত হয়। এর বাইরে থাকে নিউক্লিয়ার ঝিল্লি, যেটার সাথে সাইটোপ্লাজমের আর নিউক্লিয়াসকে পৃথক করে। এগুলো এরকম কাঁটা যুক্ত থাকে, এরকম থাকে এরকম। এটা যেটা আঁকলাম সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। কি আঁকলাম? নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। আমি এখন কি পড়ছি? নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। নিউক্লিয়াসের মেইন চারটে অংশ আছে, তার মধ্যে একটা আঁকলাম নিউক্লিয় পর্দা। আর এই যে মাঝের ছিদ্রগুলো দেখতে পাচ্ছি, এই যে ছিদ্র, এই ছিদ্র, এগুলোর নাম হচ্ছে যে কি বললাম, এই ছিদ্রগুলোর নাম কি বলা হয়? এগুলো হচ্ছে যে নিউক্লিয় ছিদ্র। নিউক্লিয় ছিদ্র। এগুলোতে কি হয় যে সাইটোপ্লাজম আর আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে কোনো জিনিসের যদি আদান প্রদান দরকার হয় তখন এটার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় এটা হয়। এই যে পর্দাটা এঁকেছি এই পর্দাটার নাম হচ্ছে যে আমাদের
নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা। ঠিক আছে, এটা ঠিক এরকম জায়গা, ধরো মাঝ বরাবর বা সাইডে থাকতে পারে, এটা ঘন একটা অংশ থাকে, একটা ঘন অংশ থাকে, যেটাকে আমরা কি বলি, এর একটা ঘন অংশ থাকে যেটাকে আমরা কি বলি, নিউক্লিওলাস। কি বলি আমরা, নিউক্লিওলাস। ঠিক আছে, আর এই নিউক্লিওলাস আর এদের মাঝে এরকম একটা থকথকে তরল থাকে। ঠিক আছে, থকথকে তরলের মধ্যে থাকে, যেটাকে আমরা বলি কি বলি, এটা হচ্ছে নিউক্লিয় প্লাসম। নিউক্লিয় প্লাজম, এই হচ্ছে চারটে ভাগ। নিউক্লিয়াসের চারটে ভাগ কি কি বললাম, একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, একটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র, একটা হচ্ছে নিউক্লিয় লাস, আর একটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। কি বলছে স্যার, তাহলে ক্রোমোজোম গুলো কোথায় থাকে? অ্যাকচুয়ালি ক্রোমোজোম যখন কোষ বিভাজন হয় তখন দেখা যায়, এটা দেখাবো আমরা ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনটা গুলো ক্যারিওকাইনেসিস আমি দেখাবো পরে কোষ বিভাজনের সময়। তো এইখানে যে ক্রোমোজোম গুলো স্যার কোথায় থাকে, অ্যাকচুয়ালি ক্রোমোজোম থাকে না তো, ক্রোমাটিন তন্তু হিসাবে থাকে, সেগুলো এইখানে থাকে। এই যে ভাসমান অবস্থাতে এরকম জায়গাতে এরকম ভাবে এক একটা ক্রোমাটিন দৈর্ঘ্য অনেক বড় হবে। ঠিক আছে, এরকম ভাবে এরকম থাকে। এই যে নালিকা, এই যে হচ্ছে এই তন্তুগুলোকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। কি বললাম, ক্রোমাটিন তন্তু। এগুলো যখন কোষ বিভাজন হয় তখন কি হয়, ক্রোমোজোমে পরিণত হয়। এগুলো গুঁড়োতে গুঁড়োতে জল সংকোচনের মাধ্যমে আস্তে আস্তে ছোট হবে, মোটা হবে। এই জিনিসগুলোকে তখন আমরা বলি ক্রোমোজোম, বিভিন্ন শেপ নেবে। আমি দেখাবো কোষ বিভাজন যখন হবে। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস সব দেখাবো। সাইটোপ্লাজমের বিভাজন সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা নিউক্লিয়াসের বিভাজন সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। মাইটোসিস, মিওসিস, কিভাবে কোন পদ্ধতিতে কোনটা কিভাবে বিভাজন হয় এগুলো সব জানা হবে। ঠিক আছে, তাহলে এটা নিউক্লিয় ঝিল্লি থাকে এটা বাইরে বাইরে। তো আমরা দেখবো ব্যাকটেরিয়া কোষের যে নিউক্লিয়ার ঝিল্লিটা থাকে না, তার জন্য কি হয়, এই যে নিউক্লিয়াসটা এটা সুগঠিত হয় না। সেই রকম নিউক্লিয়াসকে আমরা কি বলি, নিউক্লিওয়েড। কি বললাম, নিউক্লিয়াইড। ঠিক আছে, তাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে, কারণ নিউক্লিয়াসটা সুসংগঠিত হয় না, কারণ তাদের পাশে নিউক্লিয়াসের চারদিকে কি থাকে না, নিউক্লিয় ঝিল্লি থাকে না। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? আশা করি কারণ কোনো অসুবিধা নেই। এই যে নিউক্লিয়াসের ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিয়েছি, এবার পরের পার্টে আমরা যাবো। কোষ গহ্বর। কোষ গহ্বর মনে আছে, আমরা একদম চ্যাপ্টার শুরুতে একটা ছবি এঁকেছিলাম বড় করে, যার ভিতরে একটা ফাঁকা অংশ ছিল, যেটাকে আমরা বলছিলাম কোষ গহ্বর। কোষ গহ্বর কি, কোষ গহ্বর হচ্ছে একটা তরল ঘোড়ায় একক ঝিল্লি আবদ্ধ অঙ্গাণু। এই যে সাইটোপ্লাজম দেখলাম না, ধরো এখানে এটা সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে একটা এরকম করে গোল অংশ দেখছিলাম আমরা, এই যে ফাঁকা থলির মতো অংশ এই সাইটোপ্লাজমের মধ্যে, যেটাকে আমরা বলি আমরা কোষ গহ্বর। কাজ কি, বহু কাজ। কি কাজ, তরল ঘোড়া একক ঝিল্লি আবদ্ধ অঙ্গাণু, এটা একক পর্দা বিশিষ্ট। ঠিক আছে, এবং এটা উদ্ভিদ কোষে বড় আকারের হয় এবং প্রাণী কোষে এটা ছোট আকারের হয়। উদ্ভিদ কোষে এটা এতটাই বড় আকারের হয় যে কোষের 50 থেকে 90% পর্যন্ত স্থান দখল করতে পারে। ঠিক আছে, সাইটোপ্লাজমের একটা খালি কাঠামো বলতে পারি, কোষগুলোকে কি বলি, সাইটোপ্লাজমের একটা খালি কাঠামো। এবং কোষগহ্বর কি করে, শক্ত এবং তরল পদার্থ, এখানে শক্ত পদার্থ বা তরল পদার্থ এগুলো কি হয়, সংরক্ষিত হয়, বনে সংরক্ষণ থলি হিসাবে কাজ করে। বিভিন্ন বিপাকীয় বর্জ্য সঞ্চয়ে সাহায্য করে। এই যে বিভিন্ন বিপাকীয় বর্জ্য সঞ্চয়ে সাহায্য করে এই থলি বা এই কোষ গহ্বর। ঠিক আছে, এবং দেখবো আমরা কোষ গহ্বরের, উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর গুলো হয় সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদার্থ থাকে। কিরকম গুরুত্বপূর্ণ পদার্থ, যেমন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অ্যাসিড এবং কিছু পরিমাণ প্রোটিন থাকে। কোথায় থাকে, কোষ গহ্বরে। কাদের কোষ গহ্বরে, উদ্ভিদ কোষের কোষ গহ্বরে। এবং এককোষী জীবের ক্ষেত্রে দেখবো, এককোষী জীব যেমন হচ্ছে অ্যামিবা, এককোষী জীবের ক্ষেত্রে আমরা দেখবো অতিরিক্ত জল এবং বর্জ্য বহিষ্করণে, কোষ থেকে বর্জ্য বহিষ্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে, কোষ গহ্বর। কোষ গহ্বর। এছাড়া আমি বললাম যেটা বিষাক্ত বিপাকীয় বর্জ্য সঞ্চয়ে সাহায্য করে। তাহলে মনে রাখবো আমরা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ গহ্বর
যেটা অনেক বড় হয়, যেটা প্রাণী কোষের অনেক ছোট হয়। এন্ডোপ্লাজমীয় জালক বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, যেটার নামকরণ করেছিলেন বিজ্ঞানী পোর্টার 1953 সালে। ঠিক আছে, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম জিনিসটা কি এরকম দেখতে। এই যে নিউক্লিয়াসটা কেটেছি আমরা, এই নিউক্লিয়াসটা কেটে যে নিউক্লিয়াসটা কাটা আছে, এই যে নিউক্লিয়ার এনভেলপ আছে পরে, এই যে নিউক্লিয়ার এনভেলপ দিয়ে গ্রাজুলেটটা জাস্ট মাঝে মাঝে কাটা কেটে দেওয়া হয়, অর্ধগোলকটা পাওয়া গেছে যেটা অর্ধগোলক। এইগুলো হচ্ছে নিউক্লিয় কোড, 3D তে হবে, এগুলো হচ্ছে নিউক্লিয় কোড, উপরে নিউক্লিয়ার মেমব্রেন, এইটার সাথে এরকম লাগোয়া আছে আমাদের এন্ডোপ্লাজমিক জালক। ঠিক আছে, পরে আসছি। এটা হলো ঝিল্লি বাঁধা নলাকার বা আবরণের, ঝিল্লি বাঁধা নলাকার এবং আবরণের একটি বৃহৎ নেটওয়ার্ক। এই যে দেখতে পাচ্ছি কত বড় নেটওয়ার্ক, এরকম এরকম করে আসছে, এটা ঝিল্লি টাইপের। এটা হয়, এটা দেখতে, এটা দেখতে লম্বা নলের মতো কিংবা বৃত্তাকার কিংবা লম্বা থলির মতো দেখতে হয়। এই থলির মতো আমি এঁকেছি। ঠিক আছে, এই যে থলিতে এইগুলো তো বলাই সিস্টার্নি, কি বলাই সিস্টার্নি, আর দুটো সিস্টার্নির যে মাঝের পোর্শনটা সেটাকে আমরা বলি সিস্টার্নাল স্পেস। ঠিক আছে, এরপর আমরা দেখবো ইয়ার। ইয়ার বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা দু রকম হতে পারে, একটা হচ্ছে আর ই আর, মনে হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, একটা আমরা বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে যেটা হচ্ছে যে স্মুথ মানে মসৃণ। এবার এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা ছড়িয়ে দেখি আমরা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এইগুলো, এই যে এই উপরে দানা দানা রয়েছে না, এই পুরো পোর্শনটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই জায়গায় এই যে উপরে, এই যে উপরের পোর্শনটা, এখানে কোনো দানা আছে কি? দানা নেই, এই দানা নেই, তার জন্য এটা হচ্ছে এসিআর, মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। ঠিক আছে, এখন ব্যাপারটা বুঝতে হবে আমাদের, যে এই যে দানা দানা অংশগুলো, এই দানা দানা অংশগুলো অন্য কিছু না, এগুলো হচ্ছে আমাদের রাইবোজোম। ওই দানা অংশগুলো কি বলে আমরা? রাইবোজোম বলি। রাইবোজোম মানে কি? রাইবোজোম মানে যেখানে প্রোটিন সংশ্লেষিত হয়, এবং রাইবোজোমকে আমরা কি বলি? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলি। এবারে রাইবোজোমে তাহলে প্রোটিন উৎপন্ন হলো, প্রোটিন ফ্যাক্টরি মানে কি? যে কোনো জিনিসের ফ্যাক্টরি মানে কিছু একটা জিনিস উৎপন্ন হবে, কাঁচামাল থেকে এটা উৎপাদন হবে। এইখানেও সেরকম রাইবোজোম থেকে কি হয়? প্রোটিন উৎপাদন হয়। সেই প্রোটিনটা কি হয়? এই যে ইয়ার, ইয়ার বলে কোন ইয়ার? আর ইয়ার রয়েছে, এই আর ইয়ার এর সাহায্যে কি হয়? প্রয়োজন মতো কোষের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। আরেকটা আছে এসিআর। এসিআর মানে যেটা বললাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা কি করে? ফ্যাট আর লিপিড তৈরিতে সাহায্য করে। তারপরে তোমরা বুঝতে পারছো এখানে রাফটা কি করছে? প্রোটিন সংশ্লেষ করছে, আর যেটা হচ্ছে যে মসৃণ, সেটা কি করছে? ফ্যাট আর লিপিড অণু তৈরিতে সাহায্য করছে। এছাড়াও এসিআর এর আরেকটা কাজ আছে, যেটা বিষাক্ত দ্রব্য পশম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে ধরো কোনো বিষাক্ত দ্রব্য আছে, সেটাকে পশম করে দেয়, কে করে দেয়? এসিআর। এসিআর বলতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এরপরে আমরা কিছু কাজ আমাদের জানতে হবে, যেমন আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার তাহলে কি হলো? প্রোটিন হলো, লিপিড হলো। তাহলে কিছু প্রোটিন লিপিড কি করে? কোষের ঝিল্লি তৈরিতে সহায়তা করে। কিছু প্রোটিন লিপিড কি করে? উৎসেচক আর হরমোন তৈরিতে সাহায্য করে। আর হচ্ছে ইআর, যে কোষের আমাদের যে কিছু জৈব রাসায়নিক পদার্থের জন্য পৃষ্ঠ সরবরাহ করে। ইআর কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু জৈব রাসায়নিক পদার্থের জন্য পৃষ্ঠ সরবরাহ করে, যেটা সাইটোপ্লাজমিক কাঠামো হিসাবে কাজ করে। এই ছিল ইআর। চলো এরপর দেখি আমরা গোলগি বডি। গোলগি বডির যে আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে যে ক্যামেলি গোলগি, ক্যামলিও বলে, ক্যামলিও গোলগি বা ক্যামেলি গোলগি প্রথম গোলগি বডি আবিষ্কার করেন। কি দিয়ে গঠিত? সিস্টার্নি ভেসিক্যাল কোষ গঠন নিয়ে গঠিত। এখানে দেখো রুমেন বা কোষ গঠন আছে, সিস্টার্নি আছে, ভেসিক্যাল আছে। এটা হচ্ছে যে গোলগি বডির ছবি। গোলগি বডির বহু কাজ, এরকম ভেসিক্যাল স্ট্রাকচার কার দেখা গেছে? হম, এরকম স্ট্রাকচার কার দেখলাম আমরা? ইয়ার এর ক্ষেত্রে এই যে নেটওয়ার্ক, এই ইয়ার এর কাছাকাছি থাকে। এই যে আমাদের গোলগি বডিতে থাকে ইয়ার এর কাছাকাছি, কারণ ইয়ার, ইয়ার এর যে সংশ্লেষিত উপাদানগুলো সেগুলোকে প্যাক করে। এর এই যে গোলগি বডিকে, গোলগি বডিকে উদ্ভিদ কোষে আমরা কি বলি? ডিকটিওজোম বলি। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। উদ্ভিদ কোষের যে গোলগি বডি সেটাকে আমরা কি বলি? ডিকটিওজোম। এগুলো কাজ কি? গোলগি বডির কাজ কি? এরা সংরক্ষণ করে এবং বস্তুগুলোকে প্যাকেজিং উপাদান হিসাবে কাজ করে, বস্তুগুলোর প্যাকেজিং উপাদান হিসাবে কাজ করে। কি বললাম? সংরক্ষণ করে এবং বস্তুগুলোর প্যাকেজিং উপাদান হিসাবে কাজ করে। এই যে ইয়ার এর কাছাকাছি যে বললাম প্রথমে, যেগুলো ইয়ার এর কাছাকাছি থাকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি থাকে, ইয়ার এর কাছাকাছি যে সংশ্লেষিত যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে কি করা হয়? প্যাকেজ করা হয়, সেগুলোকে প্যাকেজ করে এবং গোলগি অ্যাপারেটাসের মাধ্যমে
কোষের অভ্যন্তরে এবং বাইরের নির্দিষ্ট স্থানে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে কি বললাম, এইরকম সেমি স্ট্রাকচার ইয়ারের ক্ষেত্রে আছে। ইয়ারে যে সমস্ত উপাদানগুলো সংশ্লেষিত হয় সেগুলোকে প্যাকেজ করা হয়, প্যাকেজ করার ফলে কি হয়, কোষের অভ্যন্তরীণ এবং বাইরের নির্দিষ্ট স্থানে প্রেরণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে গোলগি বস্তুতে সহজ শর্করা থেকে জটিল শর্করা তৈরি হয়। গোলগি বস্তুগুলোকে কি হয়, গোলগি বস্তুগুলো লাইসোজোম গঠনেও জড়িয়ে থাকে। ঠিক আছে, মানে লাইসোজোম গঠনের ক্ষেত্রে গোলগি অ্যাপারেটাস মূল ভূমিকা পালন করে। কি আছে, লাইসোজোম। লাইসোজোম কে আবিষ্কার করেন? লাইসোজোম আবিষ্কার করেন সি ডি ডুব। সিডি ডুব। ঠিক আছে, লাইসোজোমকে আমরা কি বলি? আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। কেন বলি? কারণ লাইসোজোমের মধ্যে এমন কিছু এনজাইম আছে, যখন আমি পরে পরে পড়ছি যে বাহ্যিক উপাদান বা কোনো মৃত কোষ ওখানে ঢুকে, তখন কি হয়, লাইসোজোম গুলো অটোমেটিক ফেটে যায়। এবং যে উৎসেচক গুলো আছে সেই উৎসেচক গুলো কি হয়, যে কোনো জৈব বস্তুকে ভেঙে দিতে পারে। তার জন্য এটা বলে সুইসাইডাল ব্যাগ বা সুইসাইড ব্যাগ। কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। কেন বলা হয় বললাম? লাইসোজোমে যখন আমরা দেখবো যে বিভিন্ন কোষ, মৃত কোষ বা কোনো একটা ধরো কোষ ড্যামেজ হয়ে গেছে, সে অবস্থায় কি করে, কোষের ভিতরে যে লাইসোজোম গুলো থাকে সেই লাইসোজোম গুলো কি হয়, বাস্ট হয়ে যায়, ফেটে যায়। ঠিক আছে, আর যে উৎসেচক গুলো আছে সেই উৎসেচক গুলো ওই নিজের কোষটাকে খেয়ে ফেলে। ঠিক আছে, কারণ লাইসোজোমে এমন কিছু উৎসেচক আছে, আমি পরে পরে জানছি, যে যেগুলোর মাধ্যমে কি হয়, যে কোনো কোষকেও খেয়ে যেতে পারে। তার জন্য আমরা নিজের কোষকে খাই বলে এটা সুইসাইড ব্যাগ। তাহলে কি আবিষ্কার করে বললাম? সিডি ডুব। এটা কি একটা থলি জাতীয় কাঠামো, একটা একক পর্দা, পরীক্ষা আছে এটা, একক পর্দা দ্বারা আবদ্ধ। তাহলে একক পর্দা দ্বারা আবৃত কোষাঙ্গাণু কি হবে? লাইসোজোম অ্যান্সার হবে। ঠিক আছে, এবং লাইসোজোমকে কি বলা হয়? কোষের এক ধরনের বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থাও বলা হয়। লাইসোজোমকে কি বলা হয়? কোষের এক ধরনের বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা। মানে সুইসাইডাল ব্যাগ মানে কি, মানে নিজের কোষটা নিজেই ধ্বংস করে দেয়। কিভাবে কোষ গেল? ধরো একটা লাইসোজোম, একটা কোষের ভিতরে ধরো একটা লাইসোজোম আছে, ভালো বুঝলো, একটা বা অনেকগুলো লাইসোজোম আছে এরকম ফলি জাতীয় কাঠামো। তাহলে কি হয়, এই কোষটা ধরো কোনো একটা ড্যামেজ হয়েছে বা ব্যাঘাত হয়েছে কোষটা, তখন কি করে, এই লাইসোজোমটা ফেটে যাবে অটোমেটিক। লাইসোজোম যখন ফেটে যাবে তখন কি হয়, লাইসোজোমের ভিতরে থাকা এনজাইম গুলো বেরিয়ে যাবে। আর এই এনজাইম গুলো কি করে, নিজের কোষটাকে খেয়ে নেবে। এইভাবে নিজে নিজেই যেহেতু সুইসাইড হচ্ছে, তার জন্য কোষ, তার জন্য এটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। কে বুঝতে পারেনি? এরপরে কি আছে দেখো, এখানে আরেকবার ডিটেলসে লেখা আছে, বাহ্যিক উপাদান অথবা পাশাপাশি মৃত কোষের অঙ্গাণুগুলি হজম করে কোষ পরিষ্কার রাখতেও সহায়তা করে এই আমাদের লাইসোজোম। লাইসোজোম কি করে, পাশাপাশি কোষের যে মৃত কোষ সেগুলোকে হজম করে নিতে পারে। কি জন্য হজম করে? কারণ এতে থাকে কিছু শক্তিশালী এনজাইম বা উৎসেচক, যেগুলা সমস্ত জৈব পদার্থ ভেঙে দিতে সক্ষম হয়। আর এই উৎসেচকগুলো কে তৈরি করে, কোথা থেকে তৈরি হয়? আরইআর। আরইআর মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে হচ্ছে যে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বা জালক দ্বারা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আরেকটা কি কাজ? অন্তঃকোষীয় যে হজম, আন্তঃকোষীয় হজমে সাহায্য করে আমাদের লাইসোজোমে। চলো এরপর দেখি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছে? অল্টম্যান। তাহলে অল্টম্যান মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। অল্টম্যান। মাইটোকন্ড্রিয়া কি একটা দ্বিস্তর বিশিষ্ট পর্দা ঘেরা কোষ অঙ্গাণু। আগে যে লাইসোজোম পড়লাম সেটা কি ছিল? সিঙ্গেল, মানে হচ্ছে যে একক পর্দা বিশিষ্ট। এটা কি হচ্ছে? দ্বিস্তর পর্দা বিশিষ্ট। আমি ছবি দেখাবো, এখানে দুটো স্তর আছে, একটা হচ্ছে বহিঃস্থ ঝিল্লি, একটা অন্তঃস্থ ঝিল্লি, দুটো পর্দা আছে। ঠিক আছে, এইটাকে বলা হয় কোষের পাওয়ার হাউস। কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র। কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন কেন্দ্র কাকে বলে? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে? আমাদের জীবনের জন্য যে প্রয়োজনীয় শক্তি, মনে হচ্ছে যে আমাদের বেঁচে থাকার জন্য কিছু রাসায়নিক বিক্রিয়া শরীরের মধ্যে চলে, চলে না চলে না, বা কিছু কার্যকলাপ তো চলে, তার জন্য একটু শক্তি দরকার। তো যে কোনো জিনিসেরই তো শক্তি দরকার। সেই শক্তিটা কোথা থেকে আসে? সেটা মাইটোকন্ড্রিয়া সাপ্লাই করে, এবং কি আকারে? এটিপি অণুর আকারে। এখানে জানতে হবে এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। কে বুঝতে পারেনি? তাহলে একটা মাইটোকন্ড্রিয়া, তার মধ্যে কি হয়, এটিপির মাধ্যমে শক্তিটা জমা থাকে। ঠিক আছে, এবং সেই শক্তিটা আমাদের যে কোনো জৈবনিক কাজে কাজে লাগে। তার জন্য এটিপিকে কি বলা হয়? কোষের এনার্জি কারেন্সি বা
শক্তি মুদ্রা, অনেকেই জানে এনার্জি কারেন্সি জানো, কিন্তু শক্তি মুদ্রা জানো না, তার জন্য কোষের এনার্জি কারেন্সি বা শক্তি মুদ্রা বলে। ঠিক আছে, এরপরে আমাদের জানতে হবে, দেখো দুটো ঝিল্লি থাকে, এখনই বললাম দুটো ঝিল্লি, একটা হচ্ছে যে অভ্যন্তরস্থ ঝিল্লি এই যে করা আছে, আর একটা হচ্ছে বহিঃস্তরস্থ ঝিল্লি, যেহেতু দ্বি-একক পর্দা খেলা না। ঠিক আছে, দেখো অভ্যন্তরস্থ ঝিল্লি কোনটা, এটা এই ঝিল্লির যে ভিতরের পোর্শন গুলো কি হয়েছে, মাঝে মাঝে খাঁজ হয়ে ভিতর দিকে ঢুকে গেছে, তাই তো? এই যে এখানে এইখানে এইখানে যেগুলো আমরা কিস্তি বলছি। ঠিক আছে, এবং বাইরের দিকে যে ঝিল্লিগুলো সেগুলো ছিদ্রযুক্ত হয়। এই ভাঁজগুলো কি করে, ভাঁজগুলো হচ্ছে যে এটিপি যখন উৎপন্ন হয়, এটিপি উৎপাদনকারী রাসায়নিক প্রতিক্রিয়ার জন্য একটা পৃষ্ঠতল সাপ্লাই করে। ঠিক আছে, একটা পৃষ্ঠতল সাপ্লাই করে। তাহলে এইটা হলো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, দেখো এর আগে আমরা দেখবো যে ওই দেখো উপরের দিকে দেখো একটা আই বটন বা আই কার্ড আসছে, যেখানে আগের আপলোড হওয়া বায়োলজির চ্যাপ্টার, যেমন হচ্ছে যে রক্ত সংবহন তন্ত্র, যারা দেখোনি তারা ওখানে দেখে আসতে পারবে। চলো শেষটুকু দেখে নি, কি আছে এখানে। মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত অঙ্গাণু বলা হয়, কারণ এতে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। কি আছে? ডিএনএ আছে, রাইবোজোম আছে। তাই মাইটোকন্ড্রিয়া নিজস্ব কিছু পরিমাণ প্রোটিন তৈরি করতে সক্ষম হয়। আমরা জানি কারা প্রোটিন তৈরি করে, রাইবোজোম প্রোটিন তৈরি করে। রাইবোজোম মাইটোকন্ড্রিয়া ছাড়া কোথায় থাকে? আমরা দেখেছি, কোথায় দেখেছি? আদি আদে মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও মাইটোকন্ড্রিয়া, সরি, রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে, ওই রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। এখানেও মাইটোকন্ড্রিয়ার ভিতরেও রাইবোজোম আছে, সেটা প্রোটিন সংশ্লেষ করে। তাহলে এখানে নিজস্ব কিছুটা প্রোটিন তৈরি করতে সক্ষম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া থেকে কি আসে? কোষের পাওয়ার হাউস কাকে বলে? এনার্জি কারেন্সি কাকে বলে? পাওয়ার হাউস বলে মাইটোকন্ড্রিয়া অ্যান্সার হবে, এনার্জি কারেন্সি বললে এটিপি অ্যান্সার হবে। চলো এরপর দেখি প্লাস্টিড। তোমরা ক্লান্ত হয়ে পড়লে চলবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আরে একবার যদি একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদেরকে পড়তে হবে না বই বার করে, তোমাদের একটা ভিডিওতে পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি পরের পার্টে কোষ বিভাজন আর ওই তোমার নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল গুলো আছে, ডিএনএ আর এগুলোর সম্বন্ধে একটু বলে দেবো। পরের পার্টে ওটা বলবো। এই পার্টে অ্যাটলিস্ট সেল অ্যান্ড সেল অর্গানেলস কমপ্লিট করতে হবে, এবং তোমাদেরকে ধৈর্য ধরে বসতে হবে, ভিডিও দেখতে হবে, পড়তে হবে, তবে না তোমরা দিয়ে সাফল্য পাবে। যদি তোমাদের সত্যি জব দরকার থাকে, তোমাদের জব পাওয়ার জন্য প্রিপারেশন নাও, তাহলে বসে ভিডিওটা দেখো, কমপ্লিট করো, শেষ করো। নিজেদেরকে আর কতদিন এরকম ভাবে রাখবে? হুম, চলো শুরু করি। প্লাস্টিড। প্লাস্টিক প্রথমত এটা হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে প্লাস্টিক পাওয়া যায় না। প্রথম কোশ্চেন চলে আসবে যে প্লাস্টিক কোথায় উপস্থিত থাকে, তখন উদ্ভিদ কোষ অ্যান্সার হবে, প্রাণী কোষ অ্যান্সার হবে না। এরপর দেখি প্লাস্টিক কে আবিষ্কার করেন। 1885 সালে সিম্পার সিম্পার বলে একজন বিজ্ঞানী প্রথম এই শব্দ আমি ব্যবহার করেন। কে? সিম্পার, 1885 সালে। 1885 বললে আমার জাতীয় কংগ্রেসের কথা মনে পড়ে। যাই হোক, পরে যখন ইতিহাসে জাতীয় কংগ্রেস পড়ানো হবে, এলান এবং এই সমস্ত ব্যাপার যখন পড়ানো হবে, তখন এগুলো বলা হবে। প্লাস্টিক প্লাস্টিক কত রকমের হয়? প্লাস্টিক হয় 3 রকমের। প্লাস্টিক করেটা কি? প্লাস্টিক হচ্ছে বিভিন্ন রকমের হয়, তো মোটামুটি আমি দেখছি প্রত্যেকটা ভাগ ওয়াইজ, যেমন পাতার সবুজ রং তৈরি করতে ব্যবহার করা হয়, সালোক সংশ্লেষে ব্যবহার করা হয়, তারপর হচ্ছে যে কিছু ফুলের বর্ণতে প্লাস্টিক কাজে লাগে। এসব বলছি আমরা এখান থেকে। ঠিক আছে, তো প্লাস্টিক আমাদের মেনলি তিনটা টাইপের হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, আর এই ক্রোমোপ্লাস্টের সবুজ বাদ দিয়ে অন্য পিগমেন্ট থাকে, আমি বলছি পরপর দিয়ে। আর মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে। তাহলে আমরা দুটো অর্গানেল পেলাম যেখানে তাদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, সেরকম হচ্ছে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিড। এরপর চলে এসো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট যেটা বলছিলাম, ক্লোরোপ্লাস্ট কি বলা হয়? কোষের রান্নাঘর, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। অনেকবার পরীক্ষা এসছে কোষের রান্নাঘর কাকে বলে, তোমরা মাইটোকন্ড্রিয়া লিখে এবার চলে এসছো, হবে না? কি হবে? কোষের রান্নাঘর হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে গ্রানা আর স্টোমা, দুটা
ঝিল্লি, দুটো ঝিল্লি মানে পর্দা দ্বারা আবদ্ধ থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টে কোথায় থাকে? গ্রানা আর স্টোমাযুক্ত দুটি ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। এবং ক্লোরোপ্লাস্ট থাকার জন্য কি হয়? পাতার যে বর্ণ সেটা সবুজ হয়। ঠিক আছে, এই যে সেটা কোথায় থাকে? গ্রানায়। গ্রানায় ক্লোরোফিল অণু রয়েছে যা সবুজ রং সরবরাহ করে। তাহলে কোথায় রয়েছে সব আমাদের ক্লোরোফিলটা? কোথায় আছে? ক্লোরোফিল আছে যে আমাদের যে কোষের যে ক্লোরোপ্লাস্টের যে গ্রানার ভিতরে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের গ্রানার ভিতরে আছে আমাদের ক্লোরোফিল অণু। এবং ক্লোরোফিল অণু থাকার জন্য কি হয়? পাতার রং সবুজ হয়। এবং সবুজ হলে কি হয়? সালোক সংশ্লেষে অংশ নিতে পারে। তাহলে সালোক সংশ্লেষে কে অংশ নেয়? আমাদের ক্লোরোফিল। সেটা কোথায় আছে? গ্রানায় আছে। গ্রানাটা কোথায় আছে? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে। চলো এরপর চলে আসি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে কি? এটা বললাম একটু আগে, যেটা রঙিন প্লাস্টিড। ঠিক আছে, এখানে কি থাকে? সবুজ বাদ দিয়ে অন্যান্য পিগমেন্ট থাকে। লাল থাকতে পারে, হলুদ থাকতে পারে, নীল থাকতে পারে, বাদামি থাকতে পারে, এরকম অনেক সব পিগমেন্ট আছে। তাহলে ক্যারোটিন, যেটা ক্যারোটিন সেটা হচ্ছে লাল কমলা পিগমেন্ট। যেটা হচ্ছে মানে লাল কমলা রঙের জন্য দায়ী হচ্ছে ক্যারোটিন পিগমেন্ট। ঠিক আছে, যেমন হলুদ বর্ণের জন্য দায়ী হচ্ছে জ্যান্থোফিল পিগমেন্ট। যেমন হচ্ছে নীল বর্ণের জন্য দায়ী হচ্ছে অ্যান্থ্রোসায়ানিন পিগমেন্ট। যেমন হচ্ছে বাদামি বর্ণের জন্য দায়ী হচ্ছে ফিউকজ্যান্থিন। এইসব পিগমেন্ট কোথায় থাকে? আমাদের থাইলাকয়েড। থাইলাকয়েড থাকে, সেই থাইলাকয়েডের মধ্যে থাকে। এবং এইসব পিগমেন্টের জন্য ফুলের রং হয় রঙিন। আরো এক ধরনের প্লাস্টিক আছে, যেটা হচ্ছে লিউকোপ্লাস্টিক। আমরা পরের স্লাইডে দেখছি এবং এর তিনটা ভাগ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কি লিউকোপ্লাস্টিড? লিউকোপ্লাস্টিড কি? এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড। এটার কোনো বর্ণ নেই। আগের দুটো দেখলাম, ক্লোরোতে সবুজ আর আমাদের ক্রোমোতে সবুজ বাদ দিয়ে অন্যান্য কালার, কিন্তু লিউকোপ্লাস্টিড পুরোপুরি হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, এটা কি করে? খাদ্য সঞ্চয় করে। কোথায় পাওয়া যায়? শিকড় এবং ভূগর্ভস্থ কাণ্ডে পাওয়া যায়। ভূগর্ভস্থ কাণ্ড বলতে স্যার, ভূগর্ভস্থ কাণ্ড বলতে যে মাটির নিচে যে কাণ্ডগুলো থাকে সেগুলো হলো ভূগর্ভস্থ কাণ্ড। তোমরা বলবে আলু কি কাণ্ডের উদাহরণ? কাণ্ড না আদৌ মূল। লিউকোপ্লাস্টিড হচ্ছে যে তিন প্রকার। কি কি তিন প্রকার? একটা হচ্ছে এমাইলোপ্লাস্ট, একটা হচ্ছে ইয়ালোপ্লাস্ট, আর একটা হচ্ছে যে এলিওপ্লাস্ট। এলিউরো এলিউরোপ্লাস্ট, ইয়ালোপ্লাস্ট আর এমাইলোপ্লাস্ট। তোমাদের পড়াশোনাতে যাদের মন লাগছে না, যারা পড়াশোনা করতে ডিফিকাল্টি ফেস করছো, তাদের মানে মনে হচ্ছে যে করবো কি করবো না, তাদের জন্য এই চ্যানেলে আপলোডেড আছে একটা ভিডিও, স্টাডি মোটিভেশন। ঠিক আছে, সেটা কিভাবে আমরা যাব একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যাব কোথায়? চ্যানেলে তো আছে অলরেডি। প্রথমে সোজা চলে যাবো প্লে লিস্ট। প্লে লিস্ট থেকে আমরা কোথায় যাব? স্টাডি মোটিভেশন। এটি ক্লিক করলে আমরা পেয়ে যাব সেই ভিডিওটা পেয়ে যাবো, যেটা আমাদের স্টাডি মোটিভেশন দেওয়া আছে। ঠিক আছে, যেটা স্টাডি মোটিভেশন দেওয়া আছে সেই ভিডিওটা আমরা পেয়ে যাবো। সেই ভিডিওটা আমরা কি করবো? একটু দেখে আসবো এবং এনার্জাইজড হয়ে আসবো, তারপরে আমরা পড়বো আবার। ঠিক আছে, তো পড়াশোনাটা করতে হবে, তোমাদের জন্য এত কিছু করা হয়। ঠিক আছে, তোমরা একটু পড়াশোনাটা ধৈর্য ধরে করো, অটোমেটিক তোমরা চাকরি তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো, এমাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? এমাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে। এলাইওপ্লাস্ট কি করে? চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ বা ফ্যাট সঞ্চয় করে। আর এলিউরোন বা এলিউরোপ্লাস্ট কি করে? প্রোটিন সঞ্চয় করে। পরীক্ষা আছে, প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিকটির নাম কি হবে? এলিউরোপ্লাস্ট। মনে রাখবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থেকো। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো পরেরটুকু আমরা দেখে নিই। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর দুটো অর্গানেলস পড়লে আমাদের চ্যাপ্টারটা প্রায় শেষ হয়ে যাবে। একটা হচ্ছে রাইবোজোম, একটা হচ্ছে সেন্ট্রোজোম। রাইবোজোম কোথায় থাকে আমরা দেখেছি, ওই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে। ঠিক আছে, আর তার আগে বলি রাইবোজোম আবিষ্কারক কে? কি আবিষ্কার করেছেন? প্যালাডে। প্যালাডে আবিষ্কার করেন রাইবোজোম। রাইবোজোম আমরা কি দেখেছি?
ছবি এঁকে বুঝিয়েছি রাইবোজোম। রাইবোজোম হচ্ছে যে একটা ছোট দানা বিশিষ্ট কাঠামো, যা ইয়ার, বিশেষত হচ্ছে যে আরইআর। ইয়ার বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে যুক্ত আছে, মানে আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এরপর আর একটা দেখবো আমরা সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি আবিষ্কার করে? বোভেরি। সেন্ট্রোজোম কি আবিষ্কার করে? বোভেরি। ঠিক আছে। এই সেন্ট্রোজোম হচ্ছে এমন একটা কোষ অঙ্গাণু যেটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম পাওয়া যায় না। আমরা একটু আগে দেখলাম প্লাস্টিক কেবলমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কিন্তু সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য, মানে শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। আরো আছে সেন্ট্রোজোমের ইম্পর্টেন্ট এটা, যেটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু। রেল পরীক্ষায় একটি কোনটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু, সেটা কি অ্যান্সার হবে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমে কি থাকে? সেন্ট্রিওল থাকে। এবং সেন্ট্রোজোম কি কাজে ব্যবহৃত হয়? কোষ বিভাজনে অংশগ্রহণ করে। পরের দিন আমরা কোষ বিভাজন পড়াবো। কোষ বিভাজনে দেখবো সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম দিয়ে কি হচ্ছে, আমাদের বেম তন্তু গঠন হচ্ছে, স্পিন্ডেল ফাইবার গঠন হচ্ছে। সেগুলো আমি পরের ক্লাসে আমরা ডিটেলসে কোষ বিভাজনে এগুলা পড়বো। আমরা এখন কি পড়ছিলাম? আমরা এখন কোষের ভিতরের অঙ্গাণুগুলো সম্বন্ধে জানলাম। এরপর কোষটা সম্বন্ধে জানি একটু, যে কোষ হচ্ছে দু রকম, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষটাকে বলি আমরা আদি কোষ। আদি কোষ বলতে যাদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না, বা আমাদের নিউক্লিয়াস ঠিকঠাক করে গঠিত হয়নি, ক্রোমোজোম থাকে না, ঠিক আছে, রাইবোজোম ছোট হয়, সেগুলো হচ্ছে যে আদি কোষ। এবং ইউক্যারিওটিক কোষকে আমরা আদর্শ কোষ বলি। এবং ইউক্যারিওটিক কোষ সাধারণত বহুকোষী হয়। ঠিক আছে। আমরা দেখি একটা একটা করে পয়েন্ট ধরে। এবং আধুনিক নিউক্লিয়াস থাকে, মানে আমাদের যেটা নিউক্লিয়াস, যেখানে চারটে উপাদান থাকে, যেমন হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, তারপর হচ্ছে নিউক্লিয় প্লাজম, আর হচ্ছে নিউক্লিয় কি পর্দা। এই চারটা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম, এই চারটা টোটাল আদর্শ নিউক্লিয়াসই থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আমরা যদি প্রোক্যারিওটিক কোষ দেখি, তাহলে ব্যাকটেরিয়ার কোষ, নীলাভ সবুজ শৈবালের কোষ, এগুলো দেখবো আমরা। ঠিক আছে। আর আমরা যদি ইউক্যারিওটিক কোষ দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো উদ্ভিদ আর প্রাণী কোষ। ঠিক আছে। দেখো প্রোক্যারিওটিক কোষের আকার কি হয়? ছোট হয়। সেটা ছোট বলতে কত? 1 থেকে 10 মাইক্রোমিটার। এখানে ইউক্যারিওটিক কোষের আকার কত হয়? 10 থেকে 100 মাইক্রোমিটার। প্রোক্যারিওটিক কোষ সাধারণত হচ্ছে এককোষী। সাধারণত এককোষী কেন? কারণ হচ্ছে নীলাভ সবুজ শৈবালগুলো এককোষী নয়, ওরা বহুকোষী। ঠিক আছে। আর ইউক্যারিওটিক কোষ হচ্ছে যে বহুকোষী। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। এদের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কেবলমাত্র থাকে উদ্ভিদ কোষ আর ছত্রাক কোষে। আচ্ছা তোমরা বলো, আগে তো পড়ে এলে, উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটা কি নির্মিত বললাম আমি? সেলুলোজ নির্মিত। এবং ছত্রাকের কোষ প্রাচীর সেটা কিসের নির্মিত বলেছিলাম আমি? মনে নেই? কাইটিন বা চিটিন নির্মিত। পরীক্ষায় কোশ্চেন আসে এগুলোর থেকে, পড়তে হবে ভালো করে। এবার দেখবো প্রোক্যারিওটিক কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না, এখানে বললাম আদর্শ নিউক্লিয়াস থাকে। দেখো প্রোক্যারিওটিক কোষে কি লেখা আছে? সত্যিকারের ক্রোমোসোম থাকে না। ঠিক আছে। আর এখানে হচ্ছে যে সত্যিকারের ক্রোমোসোম থাকে। এখানে রাইবোজোমটা ছোট হয়, যেটা হচ্ছে 70S প্রকৃতির হয়। এখানে রাইবোজোম বড় হয়, 80S প্রকৃতির হয়। প্রোক্যারিওটিক কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। এবং ইউক্যারিওটিক কোষে, যেটা হচ্ছে যে আমাদের উদ্ভিদ কোষ, সেটাতে কি থাকে? আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে। চলো এরপর আমরা দেখবো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের যে পার্থক্য। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একটু ধৈর্য ধরে বসো। এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারবে তোমরা কতটা পরিমাণ জ্ঞান করলে। ঠিক আছে। প্রাণী কোষ আর হচ্ছে যে উদ্ভিদ কোষ। প্রাণী কোষ কি হয়? আকার, আকার যদি দেখি, আকারের দিক থেকে প্রাণী কোষ যদি দেখা হয়, তাহলে প্রাণী কোষের আকার ছোট হয়, সেই তুলনায় উদ্ভিদ কোষের আকার অনেক বড় হয়। কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে কি? থাকে না। আর এটাতে উদ্ভিদ কোষে থাকে। প্লাস্টিক প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে, তোমরা সবাই জানো। গহ্বর হচ্ছে যে প্রাণী কোষে বহু সংখ্যক এবং ছোট ছোট গহ্বর থাকে। এরপরে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম তো প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে থাকবে এবং উদ্ভিদ কোষে থাকবে না। এই চলো আমরা শেষের স্লাইডে অবশেষে চলে এসেছি। এবং আমরা এই কটা জিনিস জানবো, 9টা জিনিস। এই 9টা জিনিস জানলেই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে।
এবং এই 9টা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস এবং পরীক্ষায় একটা কোশ্চেন আসে। যেমন ক্ষুদ্রতম কোষ, ক্ষুদ্রতম কোষ কি হবে? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ক্ষুদ্রতম কোষ কি হবে? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মানবদেহের দীর্ঘতম কোষ, দীর্ঘতম কোষ কি হবে? স্নায়ু কোষ। দীর্ঘতম কোষ কি হবে? স্নায়ু কোষ। মনে রাখবে, স্নায়ু কোষকে কি বলে? অনেক সময় স্নায়ু কোষ অপশনে থাকে না, কি থাকে? নিউরন। কি থাকে? নিউরন। যারা স্নায়ু কোষকে নিউরন জানো না তারা লিখে নাও, এটাই স্নায়ু কোষ, সেটা হচ্ছে নিউরন। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কি হবে? শুক্রাণু। মানবদেহের সবচেয়ে বৃহত্তম কোষ কি হবে? স্ত্রীডিম্বাণু। ক্ষুদ্রতম হচ্ছে শুক্রাণু আর বৃহত্তম হচ্ছে ডিম্বাণু। বৃহত্তম প্রাণী কোষ যেটা চোখে দেখা যায় সেটা কি হবে? উট পাখির ডিম। ক্ষুদ্রতম কোষ প্রথমেই বলেছি মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। বৃহত্তম এককোষী উদ্ভিদ কোষ কি হবে? অ্যান্সার এককোষী আবার উদ্ভিদ কোষ, সেটা কি হবে অ্যান্সার? এসিটাবুলারিয়া। বৃহত্তম বহুকোষী উদ্ভিদ কোষ কি হবে? সাইকাসের ডিম্বাশয়। ঠিক আছে, এরপর দেখবো নিউক্লিয়াস ব্যতীত উদ্ভিদ কোষ। নিউক্লিয়াস থাকে না এমন একটা উদ্ভিদ কোষের নাম বলো যেখানে নিউক্লিয়াস থাকে না। কি হবে? সিভ টিউব। সিভ টিউব। সিভ টিউব বুঝে থাকে যা 11 ফ্লোয়েমে, তোমরা কমেন্ট করে জানাও। আরেকটা যে নিউক্লিয়াস ব্যতীত প্রাণী কোষ। নিউক্লিয়াস ব্যতীত প্রাণী কোষ মানে কি? নিউক্লিয়াস এমন একটা প্রাণী কোষের নাম বলতে হবে যাতে তোমার নিউক্লিয়াস থাকে না। কি হবে অ্যান্সার? পরিণত স্তন্যপায়ী জীবের আরবিসি। মানুষের যদি আরবিসি দেখি, মানুষের পরিণত মানুষের যদি আরবিসি দেখা হয় তাহলে কি দেখবো আমরা? সেখানে নিউক্লিয়াস থাকে না। এই ছিল আজকের ক্লাস, এবং আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো।